সন্ধে শেষ হয়ে তখন রাত নাব্য নাব্য করছে। ভরা আষাঢ় মাস, সমস্ত আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। বড় বড় শিমুল গাছের ডালগুলো হাওয়ায় দুলছে, যেন অন্ধকারের মধ্যে থেকে কোনো অস্পষ্ট হাত ইশারা করে ডাকছে। সেই নিস্তব্ধ গ্রাম্য পথ ধরেই একা একা মামাবাড়ি যাচ্ছে বিলু। যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি নামবে, তাই বিলু চলছে বেশ জোরে জোরে সাইকেল চালিয়ে। ওর মামারা অবশ্য এখন চাকরি নিয়ে সবাই শহরে থাকে। মামাবাড়িতে লোক বলতে দুটি, দাদু আর দিদিমা। সাইকেলটা রেখেই বিলু চটপট হাঁক পারল। দাদু, ও দাদু, দাদু, ও দিদিমা। বিলুর ডাক শুনে ওর দাদু সুকুমার বাবু বেরিয়ে এলেন। বিলু, এলি বাবা, আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। এত দেরি করলি কেন দাদু ভাই? তোর দিদিমা কখন থেকে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভেজে রেখেছে তোর জন্য। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, আমরা দুজনে পাত পেরে খেতে বসি। এরপর দাদু আর নাতি একসঙ্গে পাত পেরে খেতে বসে। এদিকে বাইরে তখন অঝোরধারে বৃষ্টি শুরু হয়েছে। বিলু সেদিকে তাকিয়ে বলে ওঠে, ও দিদার হাতের গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, আর সঙ্গে এই ঝমঝমিয়ে বৃষ্টি, আর কি চাই বলো? দাদু, একটা একটা গল্প বলো না গো, একটা ভূতের গল্প শুনতে খুব ইচ্ছে হচ্ছে। কতদিন তোমার মুখে গল্প শুনি না। সুকুমার বাবু বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, গল্প? আচ্ছা, তোকে আজ একখান ভয়ঙ্কর ভূতের গল্প শোনাবো। এই গল্পতে আমিও আছি। এটা একটা ঘাউলের গল্প। ঘাউল? ঘাউল কি দাদু? সেটা জানতে হলে তো দাদু ভাই তোমাকে পুরো গল্পটা শুনতে হবে আগে। এই বলে সুকুমার বাবু গল্প বলতে শুরু করলেন। আষাঢ় মাসের সেই দিনটা ছিল বড়ই দুর্যোগের। সকাল থেকেই অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। আকাশে ঘন কালো মেঘ মুখ ভার করে রেখেছে। রসুলপুর গাঁয়ের ভ্যানওয়ালা রহিম আর ওর বউ মেহেরুন্নিসা ওদের ঘরের দাওয়ায় দাঁড়িয়ে রয়েছে করুণ মুখে। অফ, সকাল থেকে এমন বৃষ্টি হয়ে চলেছে, আজকে ভ্যানটা নিয়ে একবারের জন্য বেরোতেও পারলাম না। তাই তো গো, এমন আকাশ ভাঙা বৃষ্টি হলো, এর মধ্যে কেমন করে বেরুবে বলো দেখি? চল চল বউ, চল ঘরে চল, বাদলাটা আরো বাড়ছে। এখানে দাঁড়িয়ে থাকলেই তুই জ্বরে পড়বিনি। এরপর ওরা দুজনে ঘরে চলে যায়। কিন্তু মেহেরুন্নিসা ভাবছিল অন্য কথা। ঘরে এক মুঠো চালও অবশিষ্ট নেই। ভ্যান চালিয়ে যতটুকু রোজগার করে তার স্বামী রহিম, এই কদিনে সেই পুঁজিটাও শেষ হয়ে গেছে। কদিন ধরেই এই দুর্যোগ চলছে। সোয়ারি জোটেনি কোনো। রহিমের ভ্যানটা বাইরে গাছের তলায় দাঁড়িয়ে একা একা ভিজছে। জানলা দিয়ে সেদিকে তাকিয়ে হতাশ স্বরে বলে ওঠে মেহেরুন্নেসা, একেই বলে কপাল, ঘরে এক ফোঁটা আনাজ নেই, আর আজ কদিন ধরে এমন বৃষ্টি শুরু হলো। কদিন ধরে এমনিতেই তেমন কাজ টাজ পাচ্ছিলাম না, তাই তেমন রোজগার পাতিও হয়নি। তার উপরে আজকে
এমন শেয়াল কুকুর তাড়ানো বৃষ্টি শুরু হলো। আল্লাহ, কি যে করি। যা সামান্য কিছু ঘরে ছিল তাতে মেরে কেটে আজকের দিনটা কোনো মতে চালালাম, কিন্তু কালকে কিভাবে চলবে? কি আর বলবো বউ, তুই এমন একটা স্বামী পেয়েছিস যে ঠিক করে তোরে খাওয়াতেও পারে না। কথাটা বলার পরেই রহিমের চোখ জলে ভরে ওঠে। মেহেরুন্নেসা এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। কেন অমন করে বলছো? আমার আর মেয়ের জন্য কতটা পরিশ্রম করো তুমি, তা কি আর বলার? ও এক দুদিন না খেলে আমাদের কিছু হবে না। রহিম কিছু বলবে ভেবেও যেন আর বলতে পারে না। ঠিক এমন সময় ওদের দরজাতে ধাক্কা পড়ে। রহিম, এই রহিম, কিরে বাড়ি আছিস? কিরে শুনতে পাচ্ছিস? এই রহিম, এত রাতে আমারে আবার কে ডাকে? হ্যাঁ আছি, খুলতেছি। এই বাদলা রাতে কে ডাকতে আসবে বলো দেখি? না না না, তুমি দরজা খুলো না, ও কোনো অশুভ ডাক হতে পারে। আর আরে আরে ভয় পেও না তুমি, দেখি না একবার কে এসে, দরজাটা খুলে দেখি। রহিম গিয়ে দরজা খুলে দেখে বাইরে দাঁড়িয়ে আছেন সুকুমার বাবু। বিলুর দাদু সুকুমার বাবু তখন ইছাপুর গ্রামের প্রধান ছিলেন। কেউ কোনো বিপদে পড়লে বা গ্রামে কোনো অসুবিধে হলে সবাই সুকুমার বাবুর কাছেই ছুটে আসতো। বাবু, এ কি আপনি এত দুর্যোগের রাতে আমার কাছে? হ্যাঁ রে রহিম, একটা খুব দরকারে বলেই তোর কাছে এলাম। তুই তুই কাজটা না করলে খুব বিপদে পড়ব। কি কাজ বাবু, বলুন না। হ্যাঁ, মন দিয়ে শোন, কি করতে হবে শোন, আমি বলি। তুই কি জানিস গ্রামের শেষের ওই জটা বুড়ি মারা গেছে? তাই নাকি বাবু? ওই জটা বুড়ি কবে মরল? এই বলেই রহিম কিছুটা আনমনা হয়ে যায়। ওর নিজের চোখে দেখা একটা ঘটনা ওর চোখের সামনে ভেসে ওঠে। গ্রামের শেষে একটা কুঁড়ে ঘরে একাই থাকতো জটাবুড়ি, কিন্তু সবাই জানতো ও কোনো সাধারণ বুড়ি ছিল না। ভূত প্রেত নিয়ে চর্চা করত সারাদিন, তাই ওর বাড়ির পাশ দিয়ে খুব দরকার না পড়লে কেউ সচরাচর যাতায়াত করত না। সেদিন রহিম পাশের গ্রামে ভ্যান নিয়ে গেছিল কিছু বেশি টাকা রোজগারের আশায়, কিন্তু কাজ সেরে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায় ওর। ওফ, আজ বড্ড দেরি হয়ে গেল। আজ ওই গ্রামের শেষের জঙ্গলি মেঠো পথ দিয়েই যেতে হবে, আর কোনো উপায় নেই। এই ভেবে রহিম সেই মেঠো জঙ্গলি পথ ধরেই এগোতে থাকে। কিছুক্ষণ চলার পর যখন রহিম ওই জটা বুড়ির বাড়ির পাশ দিয়ে ভ্যানটা নিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ ওর চোখে পড়ে একটা ভয়ঙ্কর চেহারা যেন ঘরের ভিতর ঢুকে গেল। এমনকি ও এটাও দেখে যেন কেউ জানলার কাছে দাঁড়িয়ে ওর দিকে মুখ করে তাকিয়ে আছে। টকটকে লাল দুটো চোখ যেন ওকে গিলে খেতে চাইছে। সে এক ভয়ঙ্কর চেহারা। রহিম তখন ওর ভ্যানের প্যাডেলে জোরে জোরে চাপ দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু বারবার ওর মনে হয় কে যেন ওর ভ্যানের পেছনে বসে আছে। ভয় তখনও আর ভ্যানের পিছনে তাকাতে পারেনি। একদম বাড়ি ফিরে এসে ভয়ে ভয়ে ভ্যানের পিছনে তাকিয়ে আর কাউকে সেদিন দেখতে পায়নি রহিম। এইসব ভাবতে ভাবতে কেমন আনমনা হয়ে পড়েছিল রহিম। হঠাৎ সুকুমার বাবুর ডাকে ওর আবার হুঁশ ফিরে আসে। এই রহিম, শুনছিস? এই
কি ভাবছিস? শোন যা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বাবু, বলেন বলেন। আজ বিকেলেই খবরটা পেলাম। তা আপনি দেখতে গেছিলেন নাকি বাবু? হ্যাঁ, দেখে এসছি। আর বলিস না, কি ভয়ঙ্কর অবস্থা। ওর বাড়ির পাশ দিয়ে গ্রামের দুজন যাচ্ছিল। পচা গন্ধ পেয়ে ওরাই বুঝতে পারে যে কিছু একটা হয়েছে ওই ঘরের মধ্যে। কিন্তু